এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আজ আপনারা শুনবেন কর্ণশীলের লেখা হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প বামুনডাঙার বাঁশবাগান। আবিরের মায়ের ভূমিকায় সুব্রজা, আবির আর আবিরের বাবার ভূমিকায় সুমিতেন্দ্র, কালীগতি, সাব ইন্সপেক্টর আর গল্প পাঠে আমি প্রত্যয়। আর একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, আগামী মঙ্গলবার মানে ২৯ তারিখ থেকে আপনারা প্রত্যেক মঙ্গল, শুক্র আর রবিবার শুনবেন 221B হ্যারিসন রোডের গল্প। তার মানে প্রত্যেক মঙ্গল, শুক্র আর রবিবার রাত ১০টায় আসবে 221B হ্যারিসন রোডের গল্প। শুরু করছি আজকের পর্ব, কর্ণশীলের লেখা বামুনডাঙার বাঁশবাগান। আবিরের মাঝে মাঝে মনে হতো তাদের বাড়ি গ্রামের উত্তর সীমায় শেষ বাড়িটা না হলেই ভালো হতো। ওর একদম ভালো লাগে না খিড়কির বাঁশঝাড়, বিলের নিথর কালো জল। বিল ঘিরে যা কিছু দেখা যায় সবই কেমন যেন অদ্ভুত। এদিকের গাছপালা, সারা বছর ধরে স্যাঁতস্যাঁতে হয়ে থাকা শ্যাওলা ধরা মাটি, ওদের এই বামুনডাঙা গ্রামের বাকি অংশের সঙ্গে এই উত্তর সীমার কোনো মিল নেই। এক ধরনের কচু পাতা হয়, সবুজ পত্রফলকের ওপর রং বেরঙের, না রং বেরঙের বলবো না, সিঁদুরে লাল রং দিয়ে আলপনা মতো আঁকা, কেমন ধুলোটে ধুলোটে লাল, যে লাল রং দেখলে মনটা ভারী ভালো হয়ে ওঠে। এ লাল সে লাল নয়, কেমন যেন বিবর্ণ ছাই ছাই লাল। বিলের দক্ষিণ পশ্চিম পাড় জুড়ে এই কচু গাছের বিবরে অজস্র সরীসৃপ, মাকড়, পতঙ্গ, কীটের অবাধ বিচরণ ভূমি। দড়ি ছেঁড়া দামড়া গরু বা পেঁচা ছাড়া দৃশ্যমান কোনো জীবের আনাগোনা এখানে নেই দিনের বেলাতেও। তবু বুনো শেয়াল, বেজি বা সাপের আফসানি আর দু একটা ভামের গর্জন হামেশাই শুনতে পায় বিল পাড়ের উত্তর আর পূব পাড়ের উর্বর পলিমাটিতে চাষ করতে গরু চড়াতে যাওয়া চাষি রাখালরা পশ্চিমের উঁচু রাস্তা দিয়ে যাতায়াতের সময়। বিলের দক্ষিণ পশ্চিম কোণের দিকটায় একটা বড় বাঁশ ঝাড়ের পরে রাস্তার পাশে শেষ বাড়িটা আবিরদের। ভালো ছেলে, বরাবর ভালো মার্কস নিয়ে টপারটপ স্কুলের গণ্ডি পেরিয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে এখন। খুব চৌকস ছেলে, ফুটবল, হাডুডু, ক্রিকেট, কাবাডিতে এলাকার ওর যেমন নাম ডাক, তেমনি গাছ বওয়া, মাছ ধরা, সাঁতার কাটা, ছবি আঁকা, বাসর সাজানোয় ওর জুড়ি মেলা ভার। আরাবুল ভাইদের আম বাগানের কোণের বাবলা গাছে নীলকণ্ঠ পাখির বাসা আছে। কোন বাগানের মেটে আলু সবচেয়ে বড়, কোন মাঠের গমখানিতে বাঘ পাখির ঝাঁক আসে শীত আর বসন্তের সন্ধিক্ষণে, সব ওর নখদর্পণে আর ঠোঁটের ডগায়। সারা গ্রামের বন জঙ্গল ঢুঁড়ে বেড়ালেও নিজের বাড়ির পারিপার্শ্বিকতা ওর একেবারেই পছন্দ নয়। কলেজে যাওয়ার জন্য স্নান টান সেরে পিঁড়ি পেতে ভাত খেতে বসেছিল আবির।
মা গরম গরম ভাত বেড়ে দিচ্ছিল ওকে। মুখটা কেমন থমথম করছে, তবে সে রাগে না দুশ্চিন্তায় তা আবির বুঝতে পারছিল না। এক গ্রাস গরম ভাত মুখে দিয়ে সে জিজ্ঞাসা করল, কি হয়েছে গো মা? মা নাক টেনে বলল, কিছু না, খেয়ে নে, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবি, বিকেলে খেলার মাঠে আর যেতে হবে না। পৃথিবী উল্টে গেলেও এক বিকেল খেলা বন্ধ রাখার কথা আবির কল্পনাতেও আনতে পারে না। সে তীব্র প্রতিবাদ করে বলল, আরে কেন খেলা বন্ধ কেন? তর্ক করবি না খোকা, যা বলেছি তাই করবি। আচ্ছা আচ্ছা তাই হবে, কিন্তু কেন সেটা তো বলো। মায়ের হাত থেকে স্টিলের হাতাটা অসাবধানেই পড়ে গেল মেঝের উপরে। বিল পারে বনের ভিতরে একটা মেয়ে কোত্থেকে এসে যেন এক গা গয়না নিয়ে গলায় দড়ি দিয়েছে। তোর বাবাকে পুলিশ ডেকেছে। বিলের কাছে শেষ বাড়ি। যত হয়রানি তো সব আমাদের না। বাবা এখন কোথায়? ফোন করেছিল চলে আসবে, কিন্তু আমাদের গ্রাম ছেড়ে যেতে বারণ করেছে পুলিশ। বিকেল বিকেল বাড়ি চলে আসিস খোকা, একটু শান্তি দে আমাকে। আবিরের কলেজে আর যাওয়া হলো না। বাড়ি থেকে বেরোনোর সময় হেঁকে বলে গেল, মা আমি বাবার সাথে ফিরবো থানার থেকে, চিন্তা করো না। মা চিৎকার করে কিছু একটা বলল রান্নাঘর থেকে। আবির তাতে কোনো কান না দিয়ে সোজা হাঁটতে লাগলো থানার দিকে। থানার গেট দিয়ে ঢুকতেই ডান দিকে নারকেল গাছের নিচে রাখা বীভৎস মৃতদেহটা ওর চোখে পড়ল। গলাদরে মৃতদেহ ও আগেও দেখেছে, কিন্তু এমন বিস্ফারিত চোখ, ঠোঁটের কষ থেকে ঝুলে থাকা লকলকে জিভ ও কোনোদিন দেখেনি। আতঙ্কে পাথর হয়ে আবির মৃতদেহটা দেখছিল। হঠাৎ বাবার গলায় ওর সম্বিত ফিরল। একজন সাব ইন্সপেক্টরের সঙ্গে কথা বলতে বলতে বাবা থানার প্রধান বিল্ডিং থেকে বেরিয়ে আসছে। ক্লিয়ার কেস অফ স্ট্র্যাঙ্গুলেশন, আত্মহত্যা নয়। তবে আনন্দবাবু, আপনি তো প্রসিডিউরটা জানেন। আপনাদের বাড়ি একেবারে স্পটের লাগোয়া, প্লিজ কোঅপারেট। আবিরকে দেখে আনন্দবাবু তাড়াতাড়ি এগিয়ে এলেন, রেগেও গেলেন খুব। আরে তুই কি করছিস এখানে? আরে চল চল বাড়ি চল। আবির তখনও চোখ সরাতে পারেনি মরাটা থেকে। বাবার ডাকেও ওর ঘোরটা কাটল না। আনন্দবাবু তখন তার হাত ধরে টানতে টানতে নিয়ে চললেন বাড়ির দিকে। কিন্তু আবির একটা জিনিস নিয়ে আজকাল খুবই ধন্দে পড়ে গেছে। বিলের পাড়ে ঝুলন্ত লাশটা আবিষ্কার হওয়ার পর থেকেই ব্যাপারটা ঘটছে। বেশ তো কিছুদিন হলো, তবুও এতদিন ওর মনে কোনো প্রশ্ন জাগেনি। হয়তো ঠিকমতো খেয়াল করেনি। কাল ঘুরঘুরটি অমাবস্যা গেছে। ঝড় বৃষ্টিতে লোডশেডিং ছিল সারা রাত। জানালার পাশে বসে সারা রাত ধরে পড়াশোনা করতে করতে ভোর রাতের দিকে একটা অদ্ভুত ছড়া আওড়ানোর মতো কিছু একটা ও আবার শুনতে পেয়েছিল। বাঁশঝাড়ের উত্তর পূর্ব কোণাটায় বিল পাড়ের কাছাকাছি। প্রথমে ভেবেছিল সোনার ফুল, তারপর বুঝল সে ভুল শোনেনি, কারণ ছড়া কাটার পুনরাবৃত্তি হচ্ছে। একটা ভাঙা ভাঙা তীক্ষ্ণ গলায় কি যেন 2 আনা দে 1 আনা দে এরম গোছের কিছু। এতদিন বিষয়টাকে খুব একটা পাত্তা দেয়নি ও। ভেবেছিল চিতেকাপা হয়তো বাঁশ ঝাড়ে ঢুকে বসে আছে, পাগলটার অসাধ্য কী বা আছে।
তারপর দমকা আসা একটা হাওয়া আর বাঁশের গিঁট ফাটার মটমট শব্দে বাকি সব শব্দ চাপা পড়ে গিয়েছিল। অন্য দিনের মতোই ভোর 5টায় উঠে পড়ে আবির। ব্রাশ করে নিয়ে ভেজানো ছোলা বাদাম, আখের গুড় আর পদ্মবিলের পাড় থেকে আনা কচি বেতের ডগাগুলোকে ভালো করে চিবিয়ে খেয়ে নেয়। তারপর এক ঘটি জল ঢকঢক করে গলার ভেতর ঢালতে থাকে। ঘটির জল তখনও সম্পূর্ণ শেষ হয়নি। আবির ঊর্ধ্বমুখী অবস্থাতেই চোখের কোণা দিয়ে লক্ষ্য করল বাড়ির সামনের রাস্তা দিয়ে কালীগতির জ্যাঠা হন হন করে যাচ্ছে। অন্যদিনের মতোই বাঁ হাতে বড় খ্যাপলা জালটা আর ডান হাতে শ্যাওলা মাখা বড় নাইলনের ব্যাগটা। না, আজ আর ইতস্তত করল না আবির। দৌড়ে কালীগতির পথ রোধ করে দাঁড়ালো। জ্যাঠা, একটা কথা ছিল। নিরুত্তর কালীগতি চোখ তুলে তাকালেন আবিরের দিকে। কুঞ্চিত সুপ্রশ্ন ভ্রু, টকটকে লাল চোখের কোলে কালীর পোঁচে রাত্রি জাগরণের সুস্পষ্ট চিহ্ন। জ্যাঠা, ছোটোবেলা থেকে দেখে আসছি প্রতি অমাবস্যা রাতের পর দিন ঠিক এই সময়েই আপনি এই খ্যাপলা জাল আর এই নাইলনের ব্যাগটা নিয়ে বাড়ি ফেরেন। কি কি আছে ওই ব্যাগে? ওটা তো নড়ছে। নিষ্পলক চোখে কালীগতি খ্যাপলা জালটার রাস্তার পাশের জিউলি গাছের একটা অনুচ্চ ডালে ঝুলিয়ে রেখে ব্যাগের মুখটা খুলে ধরে বললেন, আয়, নিজের চোখে দেখে যা। ব্যাগের ভেতর দৃকপাত করে আবিরের তাক লেগে গেল। কিলবিল করছে এক কাঁড়ি মাছ, হলুদ বোয়াল, রূপলি চিতল, কালচে রুই আর কই, ধপধপে সাদা 1.5 বিঘত লম্বা সরপুঁটি আর গোল জল জলে চোখের আবিরের প্রিয় ওর তর্জনীর মতো লম্বা কালো কালো চিংড়ি। ওর তো চক্ষু চড়ক গাছ। ও জ্যাঠা, এত মাছ! সারা গাঁয়ের লোক তো সারাদিন ছিপ জাল খালুই নিয়ে পুরো বিল সেঁচে ফেললেও ওই দুটো গুগলি আর ওই এক মুঠো চুনো পুটির সান্ত্বনা ছাড়া তো কিছুই পায় না। আপনি এত মাছ কোথায় পেলেন? কালীগতি শিল বলিয়ে কইয়ে লোক কোনো কালেই নন। আবিরের দিকে তাকিয়ে কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর অনেক ভেবে যেন ওজন করে করে বললেন, আজ রাত 10:30টায় আসিস। বিলের দক্ষিণ পাড়ে শ্যাওড়া গাছের নিচে মাছ পাবি। আমি একা? না না। আমি আসবো 10:33-এ। তোকে আগে যেতে হবে, না হলে হবে না। 11টায় বাড়ি চলে আসা যাবে। কিন্তু আপনি যে ভোরবেলায় যান প্রতি অমাবস্যায়। কাল ভোরে ছেড়ে যাবে অমাবস্যা 3:41-এ। আচ্ছা জ্যাঠা, আমি ঠিক সময় টর্চ আর ব্যাগ নিয়ে চলে আসব। না, কোনো আলো আনবি না, কিচ্ছু হবে না, আমি আছি। ওই সময় সাপ, পোকামাকড়, শেয়াল কিচ্ছু থাকবে না। হন হন করে চলে গেলেন কালী জ্যাঠা। তখনই আবিরের খেয়াল হলো, ওর শোনা রাতের অদ্ভুত কথাটা তো জিজ্ঞাসা করাই হলো না। সেইটা তো ওই দিক থেকেই শোনা যাচ্ছিল যেখানে জ্যাঠা ছিলেন। যাই হোক, পরে জেনে নেওয়া যাবে। সারাদিন প্রবল উৎকণ্ঠা আর আগ্রহে কেটে গেল আবিরের। বাবা মাকে কিচ্ছু বলেনি ও। জানে বাবা জানতে পারলে রাতের অভিযানটা মাঠে মারা যাবে। মাছ পাওয়ারও কোনো আশা থাকবে না। দুপুরে ওর প্রিয় করমচা দেওয়া ডাল আর ঝিঙে চিংড়ির পোস্ত দিয়ে যখন আবির মাত্র 1 মুঠো ভাত খেল, মা জিজ্ঞাসা করল,
এই, তোর কি হয়েছে রে? কই কি হয়েছে? কিছু না তো। তবে অমন কুকুরের মতো ফেলে ছড়িয়ে খাচ্ছিস যে বড়? আরে দূর, কিছু না গো। উফ। বলে খেলতে চলে গেল বন্ধুদের সাথে। বন্ধুদের ও কিচ্ছু বলেনি আবির। কাঙালগুলোকে জানালে মাছের ভাগ দিতে দিতে খালি ব্যাগ আর বিলের শ্যাওলা নিয়েই বাড়ি ফিরতে হবে। রাত 10টা 25 নাগাদ ওর ঘরের খিড়কি দরজা দিয়ে পা টিপে টিপে সে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। চারিদিকে নিকষ কালো তরল অন্ধকারে চোখের সামনের দৃশ্যপট ল্যাপা। নিজের হাত পা অবধি দেখার চো নেই। এখান থেকে আন্দাজে 70 গজ দূরে শ্যাওড়া গাছটা। ও আন্দাজেই সেই দিকে রওনা দিল। চেনা পথ। হাতে একটা নাইলনের থলেও নিয়েছে, যাতে জ্যাঠাকে দেওয়ার পরেও অনেকটা মাছ সে আনতে পারে। ঝিঝি পর্যন্ত ডাকছে না। একটা তক্ষক যেন ভুল করে ডেকে উঠেই থেমে গেল। রাতের যে নিজস্ব কয়েকটা আওয়াজ আছে, সরসর, টুপটাপ, খসখস, সেগুলোও যেন কেউ বারণ রেখেছে। শ্যাওড়া গাছতলায় দাঁড়িয়ে থাকার 5 মিনিটের মধ্যে জ্যাঠা এলো বাঁশ বনের ভেতর দিয়ে। এক বুক বনলতার আগাছা আর বাঁশ বনের নিচু ডাল ফুঁড়ে এত নিঃশব্দে কেউ আসতে পারে? বাবা, জ্যাঠা কি দিয়ে তৈরি! কিন্তু এসেই খুব রেগে গেল লোকটা। সঙ্গে করে তাল এনেছিস কেন হতচ্ছাড়া? ফেলে দে রাস্তার ওপারে। না জ্যাঠা, আমি ভাবলাম। ভয়ে ভয়ে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে আমতা আমতা করতে লাগলো আবির। কোনো ভাবনা চিন্তায় কোনো কাজ হবে না। খালি গতির এই পুরনো শ্যাওলা মাখা নাইলনের থলি ছাড়া কোনো গতি নেই। নে, বিলের দিকে পেছন করে বাঁশ বাগানের মাঝে পেটে চালতা গাছটার দিকে তাকিয়ে আমি যা বলি আমার সাথে সাথে আউড়ে যা। বলে জ্যাঠা ভাঙা গলায় সুর করে বলতে লাগলো, আর সঙ্গে আবিরও। 1 আনা কি 2 আনা দে, 14 আনা তোর। 1 আনা কি 2 আনা দে, 14 আনা তোর। তুই হলি গে মাছের বাণী, আমরা মাছের চোর। তুই হলি গে মাছের রানী, আমি মাছের চোর। 1 মুঠি কি 2 মুঠিতে, যে কখনা ধরে। 1 মুঠি কি 2 মুঠিতে, যে কখনা ধরে। সে কখনায় আমরা খুশি, তোর ভাগে কি পড়ে। সে কখনায় আমরা খুশি, তোর ভাগে কি পড়ে। গুনে গুনে 3 বার ছড়াটা বলল আবির। জ্যাঠা বলল, সোজা রাস্তার দিকে তাকা, বিল বা বাঁশঝাড়ের দিকে ভুলেও তাকাবি না বলে দিলাম। এবার আবিরের গা ছমছম করতে লাগলো। জ্যাঠার কথা মতো কাজ করতেই সে শুনতে পেল গভীর বনের ভেতর থেকে খসখস খচখচ করতে করতে কে যেন এসে ঠিক ওদের পেছনে সোজা বিলের জলে নামল। তারপর পায়ের ছপ ছপ আওয়াজ চলে গেল বিলের জলের প্রায় মাঝামাঝি। তারপর আবার মুহূর্তের মধ্যে ফিরে আসার শব্দ। এবার ওদের ঠিক পিছনে কিসব যেন মাটিতে পড়ল। তারপর আবার খসখস করে সেই শব্দ হারিয়ে গেল বনের মধ্যে। জ্যাঠা বলল, এই নে, পেছনে না তাকিয়ে 2 মুঠোয় যতগুলো পারিস আমার এই নাইলনের ব্যাগের মধ্যে পড়ে নিয়ে সোজা বাড়ির দিকে আট আমার সাথে। থামবি না, আর খবরদার পিছনে তাকাবি না, মহা সর্বনাশ হয়ে যাবে। বিস্মিত আতঙ্কিত আবির হতবাক হয়ে গেল।
এই একটু আগেও যেখানে শূন্য ঘাস জমি ছিল, সেখানে কিলবিল করছে ল্যাটা, মাগুর, চিতল, বোয়ালের মতো অসংখ্য মাছ। এ কি করে সম্ভব? মাছগুলো কোনো মতে ব্যাগে পুরে কাঁপতে কাঁপতে চলে আসার সময় প্রচণ্ড আতঙ্কের মধ্যেও আবিরের ইচ্ছে হতে লাগলো একবার পিছনে তাকিয়ে দেখার। এক অতীন্দ্রিয় ইনটিউশনাল ইচ্ছা। পায়ের গতি কমে আসতে লাগলো, আর সেই মুহূর্তেই ওর রক্ত যেন জমাট বেঁধে গেল নারী কণ্ঠের ভয়াল দীর্ঘ চিৎকারে। অজ্ঞান হওয়ার ঠিক আগে কালিজাটা ওকে কোলে তুলে নেওয়ার মুহূর্তে ও শুনতে পেল পিছনে বিলের ধারে বাঁশতলায় অনেক চুড়ি একসাথে নড়া আর কচর মচর করে কিছু জীবনোর শব্দ। হাসপাতাল থেকে ফিরে আবিরদের নতুন কেনা কলকাতার বাড়িতে কালিজাটা এসেছিলেন একটা তাবিজ ওর হাতে বেঁধে দিতে। সেদিন চা খেতে খেতে তিনি বললেন, সধবা ভদ্র ঘরেরই বউ ছিল। কোথা থেকে এসে যে চালতা গাছটায় গলায় দড়ি দিয়েছিল কে জানে। রাত বিরেতে মাছ চুরি আমার আগাগোড়াই অভ্যাস। লাশটাকে আমি একমাত্র দেখি। ওই চালতা গাছটা থেকে নামিয়ে দড়িটা নিয়ে নিই, তারপর অন্যদিকে একটা দড়ি দিয়ে ঝুলিয়ে দিই। আবার যে নাইলনের দড়িটা গলায় পেঁচানো ছিল তা নাইলনের তন্তু দিয়ে বানানো। আমার এই নাইলনের ব্যাগ, ওটা যে কটা দিন আমার কাছে, সে কটা দিন অমাবস্যায়ও আমার বাঁধি একবারের জন্য। তাহলে জ্যাঠা সেদিন আমাকে আগে পাঠিয়েছিলেন কেন? আমার যদি কিছু হয়ে যেত? সে ঝুঁকি যে নিতেই হতো বাপ। আমার অমাবস্যার এক রাতের কোটা তো আগের রাতেই পূরণ হয়ে গেছে। সেদিন তোমাকে আগে থেকে দেখিয়ে রাখতে হয়েছিল, বলতে পারো ওই কোটা এক্সটেনশনের জন্য। আর ওই মেয়েটি, মানে যাকে তুমি আটকে রেখেছ, সেও তো নিশ্চয়ই ভালো নেই। শুনেছি মৃত আত্মাকে আটকে রাখলে সে কষ্ট পায়। হ্যাঁ, রেগেও থাকে। হয়তো এখনো আমার পিছনেই দাঁড়িয়ে আছে, সুযোগ পেলে আমাকে ছিঁড়ে খাবে। কালীগতি জ্যাঠা আর বসেননি। যাওয়ার আগে শুধু বলে গিয়েছিলেন, সাবধানে থাকিস। তোকে একবারের জন্য হলেও তো দেখেছে, একটা সুযোগ নেবেই। একটা বছর সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোস না। আবির আর কোনোদিন কালীগতির সামনে যায়নি। কালীগতিও আসেনি তাদের বাড়িতে। শ্রাবণের শেষের দিকে ঘটনাটা ঘটেছিল। তারপরেই আনন্দবাবুরা গ্রাম ছেড়ে কলকাতায় চলে গিয়েছিলেন কয়েকদিনের জন্য। কয়েক মাস পরে গ্রীষ্মে আম বাগানে পাহারা থাকে। রাস্তার মোড় থেকে, বাড়ির উঠোন থেকে পাহারার মাচার আলো দেখতে পাওয়া যায়। সারা রাতেই মোটামুটি পাহারাদারদের উপস্থিতি। চোরেদের ভাঁড়ে মা ভবানী। কিন্তু জামাই ষষ্ঠী যেতে না যেতেই আমের বাজার শেষ, বাগানে বাগানে পাহারাও শেষ। শীত ঘুম ভাঙা সরীসৃপ যেমন বসন্তের আগমনে খিদে পাগল হয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে, গ্রাম দেশের চোর ছিনতাইবাজরাও জামাই ষষ্ঠী পার হলেই শীত কাঠিতে শান দেওয়া শুরু করে। আষাঢ় পড়লেই তাদের জাত ব্যবসা একেবারে তুঙ্গে।
ফুটবল মাঠ থেকে ফিরতে ফিরতে আবিরের বেশ দেরি হয়ে গিয়েছিল সেদিন। আজ পর্যন্ত সে কোনোদিন সূর্য ডোবার পর খোলা মাঠের রাস্তা দিয়ে চলেনি। বৃষ্টি হয়ে গিয়েছে বেশ কয়েক পশলা, জামাকাপড় ভিজে ঝুপ্পুস। দূর দিগন্তে বিদ্যুতের ঝলক দেখা যায় থেকে থেকে, কিন্তু মেঘ ডাকার শব্দ শোনা যায় না। একটা এলোমেলো ঝোলো হাওয়া বিভিন্ন দিক থেকে বয়ে যাচ্ছে, আর তাতে বেশ শীত করছে। গ্রামে ঢোকার মুখে বাঁশঝাড়টা পার হতেই পিছন থেকে একটা ছপ শব্দ শুনে আবির থমকে গেল। মনের মধ্যে পুকুর পাড়ের ঘটনাটার রেশ তো রয়ে গিয়েছিলই, তার উপরে এখন বর্ষাকাল। গাছ থেকে সাপখোপ জমে থাকা জলে ছপ করে আছড়ে পড়াও আশ্চর্য নয়। একটা আমড়া গাছের গুঁড়ির আড়ালে দাঁড়িয়ে সে শব্দের উৎসের দিকে একদৃষ্টে আবির তাকিয়ে রইল। যদিও ঘুটঘুটে অন্ধকার, তবুও আবির জানে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলে চোখে একটা ফর্সা গোছের ভাব চলে আসবে আপনা থেকেই। একটু আধটু তখন দেখতে পাওয়া যাবে। ওই অনেকটা ঘষা কাছের ভিতর দিয়ে যেমন সব কিছু দেখতে পাওয়া যায়, তেমন একটা লম্বা রোগা মেয়ে। শাড়ি জামা ভিজে গেলে মেয়েরা যেমন একটু আড়ষ্ট আর জড়সড় হয়ে হাঁটে, ঠিক তেমন করেই মেয়েটা রাস্তা দিয়ে ছোট ছোট পা ফেলে হেঁটে আসছে। গায়ে ছাই বা কালো রঙের কোনো শাড়ি, এ অন্ধকারে তো বোঝার উপায় নেই। যে পথ পার হয়ে খেলার মাঠের দিক থেকে আবির এসেছে, মেয়েটাও সেই পথ ধরেই এসেছে। অথচ কি আশ্চর্য, আবির একবারের জন্য তার উপস্থিতি টের পায়নি। আবির অন্ধকার ঝোপের মতো নিশ্চুপ দাঁড়িয়েছিল। মেয়েটা ওই রকম পা টেনে টেনে এগিয়ে এলো। আমড়া গাছটার সমান্তরালে এসে মেয়েটা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। স্থির ছবির মতো অন্ধকার বনভূমির দেওয়ালে যেন আঁকা রইল। একই জায়গায় দাঁড়িয়ে মেয়েটা অদ্ভুতভাবে চতুর্দিকে আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলো, ঠিক যেন কিছু খুঁজছে। শিকারী কুকুরের মতো আকাশের দিকে নাক তুলে শুঁকল বেশ কয়েকবার। আর ঠিক তখনই মেয়েটাকে চিনতে পারল আবির। মুহূর্তে আবিরের গলা থেকে একটা আর্ত চিৎকার বেরিয়ে আসতে চাইল। কালীগতি জ্যাঠার সঙ্গে বিল পাড়ে মাছ ধরে ফিরে আসার সময় এক মুহূর্তের জন্য ঘাড় ঘুরিয়ে যে মেয়েটাকে মাছের স্তূপে উপুড় হয়ে বসে মাছ চিবোতে দেখেছিল, এ সেই ভয়ঙ্করী। আবিরের দম বন্ধ হয়ে আসছিল। শ্বাস প্রশ্বাস আটকে রাখার জন্য সে এত জোরে দাঁতে দাঁত চেপে ধরেছিল যে নিজের জিভের উপরে ভাঙা দাঁতের টুকরো টুকরো অনুভব করতে পারল। বেশ কিছুক্ষণ একইভাবে দাঁড়িয়ে থাকার পর মেয়েটা চলে গেল গ্রামের দিকে। বৃষ্টিতে ভিজে থাকার জন্যই হয়তো প্রেতিনী তার গায়ের গন্ধ পায়নি। মেয়েটা পথের বাঁকে অদৃশ্য হয়ে যাওয়ার পরেও আবির স্থির হয়ে দাঁড়িয়ে রইল আমড়া গাছটার পাশে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হওয়ার পর সে খুব সন্তর্পণে রাস্তায় নামল। সে এবারে বুঝতে পেরেছে ওই একবার পিছু ফিরে দেখার অপরাধে প্রেতিনী তার পিছু নিয়ে ফিরবে চিরকাল। কোনোদিন সন্ধ্যার পর
এ রাস্তায় আসেনি বলেই এতদিন তার মুখোমুখি হতে হয়নি ওকে। সর্বাঙ্গ প্রবল আতঙ্কে ঝনঝন করে উঠল আবিরের। সে আর বিন্দুমাত্র দেরি না করে বাড়ির দিকে ছুটল। শিলদের নার্সারিটা পার হয়ে ডান দিকের বাঁক ঘুরলেই আবিরদের বাড়ির আলোটা দেখতে পাওয়া যায়। কিন্তু আজ রাস্তার বাঁক থেকে যতদূর দেখতে পাওয়া যাচ্ছে সবটা নিশ্ছিদ্র অন্ধকারে ঢাকা। আবিরের বুকটা ধড়ফড় করে উঠল। মেয়েটা যদি আজ ওর বাড়ি পৌঁছে যায় ওর খোঁজে। এই সময়টা ওর মা তুলসীতলায় প্রদীপ দিতে উঠোনে নেমে আসে। বারান্দায় বসে হিসেবের খাতা দেখে বাবা। আবিরকে না পেয়ে তাদেরই যদি কোনো ক্ষতি। আর ভাবতে পারল না আবির। প্রচণ্ড উদ্বেগে তড়িৎ হয়ে বাড়ির দিকে ও ছুটতে যাবে। এমন সময় একটা বলিষ্ঠ হাত ওর কাঁধ চেপে ধরল। অকস্মাৎ এই ঘটনায় আবিরের গলা চিরে একটা আর্তচিৎকার বেরিয়েই আসছিল। হঠাৎ আরও একটা শক্ত হাত ওর মুখ চেপে ধরল, আর কানের কাছে একটা পরিচিত গলা বলে উঠল, তোকে বলেছিলাম না 1 বছর সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোবি না। আমার চোখে না পড়লে আজ তো মরতিস। কালীগতি জ্যাঠার গলা শুনে আবির অনেকটা আশ্বস্ত হলেও অস্বস্তি এক বিন্দুও কমল না। এ বুড়োটার জন্যই আজ যত বিপদ তার। তবুও মনের বিরক্তি চেপে যতটা সম্ভব নিচু গলায় আবির বলল, কিন্তু বাড়ি তো যেতেই হবে জ্যাঠা। আমাকে না পেয়ে যদি বাবা মায়ের কোনো ক্ষতি করে বসে। কিচ্ছু করতে পারবে না তাদের। কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন কালীগতি। তারপর আবার বললেন, ওর লক্ষ্য শুধু তুই আর আমি। আমার কাছে নাইলনের ব্যাগ যতদিন আছে আমার বশেও থাকবে। আর আজ তোর সন্ধান যে ও পায়নি তা কেন জানিস? ওই তাবিজের জন্য। এই পথে ও রোজ আসে, তোর বাড়ির চারিদিকে ঘোরে, কিন্তু খুঁজে পায় না। তাবিজটাই তোকে ওর কাছে অদৃশ্য করে রেখেছে। দেখবি, চল আমার সঙ্গে। খুব সাবধানে আয়। তাবিজ সামলে ওটা যেন কোনো মতেই হাতছাড়া না হয়। কালীগতির সঙ্গে আবির সন্তর্পণে ওদের বাড়ির পথ ধরল। ডোবার পাট পচা গন্ধ, ব্যাঙের গ্যাঙর গ্যাং, ঝিঝি পোকার এসরাজ মিলেমিশে একটা ঘোরের সৃষ্টি করেছে চতুর্দিকে। এ বর্ষাকালের যেন একটা শরীরী রূপ আছে, আর সে মাঝে মাঝেই দিগন্ত বিদ্যুতের দাঁত মেলে হেসে উঠছে। বাড়ির দক্ষিণ সীমান্তের বেড়ার কাছে এসেই কালীগতি আবিরের হাত চেপে ধরলেন। ফিসফিস করে প্রায় দমবন্ধ হয়ে আসা গলায় তিনি বললেন, ওই দেখ। আবির দেখল তার মা গলায় আঁচল দিয়ে তুলসীতলায় প্রণাম করছে। চোখে চশমা দিয়ে একটা হ্যারিকেনের আলোয় লাল মলাটের জাবদা খাতা উল্টে পাল্টে দেখছে বাবা। এবার আবির ফিসফিস করে বলল, কই কি, খালি তো মা আর বাবা। কালীগতি কিছু না বলে আবিরের ঘাড়ের নিচে আলতো করে হাত দিয়ে মাথাটাকে একটু উঁচিয়ে ধরলেন। আবিরের দৃষ্টিপথ মায়ের তুলসী প্রদীপ, বাবার হ্যারিকেন, টালির চালার বাতার পার হয়ে বাড়ির চালের উপর পড়ল। টলে পড়ে যাচ্ছিল ও। কালীগতি জ্যাঠা ধরে ফেললেন। টালির চালের উপরে আবিরের ঘরের ঠিক উপরে অবিকল একটা কুকুরের মতো হামাগুড়ি দিচ্ছে সেই ভয়ঙ্করী। কয়েকটা টালি ও চালের কাঠামো থেকে সরিয়ে ফেলেছে ওই রাক্ষসী। ফাঁক দিয়ে ঘরের ভিতরে টিম টিম হ্যারিকেনের আলো এসে পড়েছে প্রেতিনীর মুখে।
আর সেই আলোতে প্রকট হয়ে উঠেছে ভোলা মাছের মতো অক্ষিকোটর, উপচে বেরিয়ে আসা আপেলের আকৃতির দুটো গনগনে লাল চোখ, বগলা বগলা ছুঁচলো দাঁতের শাড়ি, ঠক ঠক করে কাঁপতে থাকা আবিরের কানে কালীগতি বললেন, ভয় পাস না, ও রোজই ঠিক এইভাবেই তোকে খোঁজে। তুই বা ও কেউই একে অপরকে দেখতে পাস না, শুধুমাত্র এই তাবিজের প্রভাব। দ্রুত জ্ঞান হারাচ্ছিল আবির। চোখের সামনে থেকে ক্রমশ সমগ্র দৃশ্যপট মুছে যাচ্ছিল। সম্পূর্ণ অন্ধকার হয়ে যাওয়ার আগে খুব অস্পষ্ট সুরে শুনতে পেল আবির, তবে আমি যতদিন বেঁচে আছি ততদিনই ওই তাবিজ বা নাইলনের ব্যাগের বশ। তারপরেই আমার তো বয়স হয়ে এলো, আর কতদিন। আবিরের চোখ খুলেছিল ওর ঘরের বিছানায়। মুখের সামনে উদ্বিগ্ন মুখে বসেছিল বাবা আর মা। চালের খোলা টালির দিকে তাকিয়ে থাকতে থাকতে কালীগতি জ্যাঠা বলছিলেন, তোমরা বদলি নাও বৌমা, এ ভিটে থাকলেও পিছু নেবে, ঠাই নাড়া দাও। আবিরের মনে কোনো দিন ছায়া সুনিবিড় শান্তির নীড়রূপ ভেসে ওঠে না তার গ্রামের। সে কোনো দিন গ্রামে ফিরতে চায় না, কোনো দিন না।